দর্শক আমন্ত্রণ বিজনেস স্টোরিতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। সংকটে দেশের অর্থনীতি, রিজার্ভ ডলার মূল্যস্ফীতি সহ নানা সূচকে নেতিবাচক অবস্থা, সংস্কার উদ্যোগে কঠোর হওয়ার তাগিদ। নদীর মাছের আকাল কাটছেই না, বিপুল চাহিদা মেটাচ্ছে চাষের প্রজাতি, কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে ইলিশ। ঈদ ঘিরে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত নরসিংদীর খামারিরা, ভারতীয় গরু না থাকায় বাড়তি লাভের আশা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ক্রমেই চাপে পড়ছে দেশের অর্থনীতি, রিজার্ভ ডলার মূল্যস্ফীতি সহ বিভিন্ন সূচকে নেতিবাচক অবস্থা। টেনে তুলতে বারবার নীতির পরিবর্তন হচ্ছে, কিন্তু টেকসই হচ্ছে না কিছুই। করোনা মহামারী এবং বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার প্রভাব কাটিয়ে অন্যান্য দেশ যেখানে ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ। বিপুল সংখ্যক মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি। বিশ্লেষকরা বলছেন খুব সহসা সংকট থেকে উত্তরণ সম্ভব নয়, সংস্কার উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতির উত্থান পতন, জটিল সূচকের কিছুই বোঝেন না খিলগয়ের জায়দা। দুবেলা দুমুঠো খেয়ে বিঘ্নহীন জীবন পার করাই সাধনা, কিন্তু তিনি আর পেরে উঠছেন না। দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতির চাপ কাবু করেছে পরিবারটিকে। একদিন পেট ভরে খাই, 3 দিন উবের খাই, তুই করে খাই জীবন বাঁচাই। ওদের 1 পর চাইলাম দিলাম, 3 দিনের খাম, 1 পর চাইলাম 3 দিনের বেল তো দুপুরি হয়ে গেছে গা। সরকারের হিসেবে 1 বছর আগে 100 টাকায় যে খাদ্যপণ্য কেনা যেত, তা কিনতে গুনতে হচ্ছে 10 টাকা বেশি। বাস্তবে এ তথ্যের সঙ্গে একমত হতে চান না অনেক ক্রেতা। তারা বলতে চান দাম বেড়েছে আরও বেশি, মূল্যস্ফীতির হার কাগজের চেয়ে বাজারে বেশি। দরিদ্ররাও টিসিবি, রেশন কার্ডের মতো সরকারের বিভিন্ন স্কিমের উপকার পান। নির্দিষ্ট মধ্যমায়ের পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। রাতে খাই, না পেলে দুপুরে খাই। ভোক্তার উপর মূল্যের চাপ প্রকট দেখে বাজারে টাকার সরবরাহ কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। তবুও কেন হচ্ছে না কাজের কাজ? আমাদের মূল্যস্ফীতিটা যখন প্রাথমিক পর্যায়ে ছিল, তখন কিন্তু আমরা সঠিক যে নীতিগুলো নেওয়া উচিত সেগুলো সঠিক সময়ে নেইনি। তারপরে যখন মুদ্রানীতিটা অর্থাৎ এটা মানে আরও বেশি হয়েছে বা এটা পারসিস্টেন্ট হয়ে গেছে মানে আমাদের অর্থনীতিতে, তখন কিন্তু আমরা নিয়েছি কাজে ওখানে একটা আমরা ডিলে করেছি। দেশে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। আমদানির উপরে যে শুল্ক আছে, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেই শুল্কটাকে কমানো। প্রবাসী বাংলাদেশিরা দেশে বিদেশি মুদ্রা পাঠান, পোশাক সহ বিভিন্ন পণ্য সেবা রপ্তানি থেকেও আসছে ডলার। তবুও অস্থিরতা কাটছে না ডলারের দামে। সম্প্রতি $1 7 টাকা বাড়িয়েও মীমাংসা হচ্ছে না। ডলারের রিজার্ভ বাড়াতে 30 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, সেখানেও তাদের খরচের জন্য $1 দাম ধরা হয়েছে 123 টাকা। টাকার অবমূল্যায়ন বড় ধরনের আঘাত হানছে প্রতিদিনের অর্থনীতিতে। আমরা যদি আয় না করি, ব্যয় যদি করি, তাই না, বেশি করি, তাহলে রিজার্ভের উপরে চাপ পড়বে। রপ্তানি যেমন আমরা একটা পণ্য নির্ভর হয়ে পড়েছি, আরএনজি নির্ভর, অন্যান্য খাতে আমরা সঠিকভাবে রপ্তানিগুলোকে বাড়াতে সক্ষম হয়নি। রিজার্ভ তো ক্রমশই কমে যাচ্ছে। রপ্তানি, তারপরে হচ্ছে যে রেমিটেন্স, তো এইগুলো কিভাবে বাড়ানো যায় সেদিকটা সচেষ্ট হতে লাগবে। বলা হয় ঋণের সঙ্গে প্রবৃদ্ধির সম্পর্ক নিবিড়। সামঞ্জস্যপূর্ণ ঋণ গ্রহণ এবং নিয়মিত পরিশোধ করে এগিয়ে যাচ্ছে এই দেশ। কিন্তু সম্প্রতি বিদেশি ঋণের হিসাব কিতাবও মাথা ব্যথার কারণ হচ্ছে। মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 70,000 টাকা। ধারাবাহিকভাবে এই দায় শোধ করতেও চাপে পড়ছে অর্থনীতি। উন্নয়ন খাতে যে কাঙ্ক্ষিত যে ব্যয়, এই ব্যয়টা করতে পারছি না, কারণ আমাদের যে আয়ের উৎস, এখান থেকে তো একটা বড় অংশ আপনার ঋণ শোধে ব্যয় চলে যাচ্ছে। প্রাইভেট সেক্টর লোন ডিসকারেজ করা উচিত, কেননা এগুলোর সুদের হার অনেক বেশি থাকে, তারপরে ওই মেয়াদকাল কম থাকে, যে তাতে করে ওই ঋণের বোঝাটা বেড়ে যায় আর কি।
জনগণের কাছ থেকে কর, ভ্যাট ও বিভিন্ন শুল্কের মাধ্যমে সরকার যে আয় করে সেই রাজস্ব খাতেও ঘাটতি আছে প্রত্যাশার তুলনায়। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের খেলাপি ও ঋণ জালিয়াতির ঘটনা। কিছু কিছু ব্যয় আমার সরকারে আছে, সরকার ঐতিহাসিকভাবে এটা মাথায় পেয়েছে, করে যাচ্ছে। এখানে কিছু প্রিউনিং কাটছাট করা দরকার আছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশে দেশি মাছের আকাল যেন কোনো কিছুতেই কাটছে না। প্রতিনিয়ত যোগান কমছে, তাই দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীদের দাবি চাষের মাছ না থাকলে বিপুল চাহিদা মেটানো কঠিন হতো, কিন্তু ছুটির দিনে সেই মাছের দাম কেন বাড়ছে তার কোনো সদুত্তর নেই। যদিও কোরবানি ঈদের আগে কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে ইলিশ। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের বা আরও অনেকের ছোটবেলায় মাছ মানেই ছিল নদীর মাছ, এবং সেই মাছ পেতে কিন্তু বাজারে এসে খুব একটা বেগ পেতে হতো না, দামও বেশ কম ছিল। এখন যখন ছুটির দিনে আমরা রাজধানীর কারওয়ান বাজারে দেখছি, সেখানে কিন্তু নদীর মাছ মিলছে হাতে গোনা দোকানে, বেশিরভাগই দাপট আসলে চাষের মাছের। আমরা যেসব রুই কাতলের কথা বলি, সেগুলোর আকার যদি 1 থেকে 1.5 কেজির ভিতরে হয়, তাহলে সেই পিসটি 220 থেকে 250 টাকা কেজি হাঁকা হচ্ছে। আরেকটু বড় সাইজ হলেই দাম চাওয়া হচ্ছে 300 টাকার আশপাশে। অন্যদিকে যেই মাছগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, বিশেষ করে কই কিংবা পাঙ্গাস কিংবা তেলাপিয়া, এই মাছগুলোর দাম কিন্তু 160, 170, কোনো ক্ষেত্রে একটু আকারে বড় হলে 200 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। আফসোস তো হয়, কিন্তু কিনতে পারছে না। তো মাছ উৎপাদন মানে পাচ্ছে কম তারা, যারা মাছ পাইতেছে না, মাছ ধরতে ধরতে তো মাছের উৎপাদনটা হচ্ছে না। নদীর মাছ শহরে খুব কম আসে। শহরে যা আসে, যে মনে করেন আপনার সোনারঘাট থেকে যেটা মনে করেন শীতালক্ষার কিছু মাছ আসে, কিছু আয়ে, এটা অনেক দাম। আমরা ইলিশের দাম কিছুটা কমার আভাস পাচ্ছি, কিন্তু সেই দামও যে খুব একটা নিম্ন বা মধ্যবিত্তের নাগালে আছে সেটি বলা যাবে না। যেই ইলিশটার আকার 1 থেকে 1.5 কেজি হয়, সেটির দাম কিন্তু যেটি 2,500 টাকা হাঁকা হতো, সেটির দাম এখন 2,000 থেকে 2,200 টাকায় নেমে এসেছে। মাছের দাম আরও কমবো, আমদানি একটু বেশি হইব, আমদানি বেশি কারণে মাছের দাম কম। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা নদীর মাছের আরও বিস্তারিত খবর জানতে চলে আছি শরীয়তপুরে আমাদের সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। সেখানে আমরা দেখেছি যে নদীর মাছ কিন্তু খুব কম রয়েছে এবং চাষের মাছটা কিন্তু বেশি রয়েছে। তবে মাছের দাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতারা অভিযোগ করছে। সব জিনিসের দাম বাড়তি চলতেছে, তাহলে আমাদের চলতে, মধ্যবিত্ত মানুষের চলতে কিন্তু কষ্ট হয়ে যেতেছে। মাছ কিনতে হিমশিম খাইতেছি, মাছের অনেক চড়া দাম। নদীর যে মাছগুলো রয়েছে, ইলিশ মাছ বা অন্যান্য যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলি বর্ষার পানির বাড়ার সাথে সাথে মাছগুলি বাড়া শুরু করবে, এমনটা কিন্তু এখানে যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। নদীর মাছ কম, এজন্য দামটা, নদীর দাম মাছটার দাম বেশি, এজন্য কাস্টমারও বাজারে কম আসে, বিক্রিও অনেক কম। কাস্টমার বর্তমানে আসতেছে না মাছের দামের কারণে। এবারে আমরা মাছ বাজারের আরও খবর জানতে চলে যাচ্ছি গোপালগঞ্জের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ জেলা সদরের মাছ বাজারে। গোপালগঞ্জ বাজারের দেশি মাছের আসলে আকাল। এখানে আমি যারা মাছ বিক্রি করছে তাদের সাথে কথা বলে তারা জানায় যে আসলে চায়না জাল এসে এখানে দেশি মাছের আকাল শুরু হয়েছে। দেশি মাছ পাওয়া যেত, কিন্তু চায়না জালের জন্য একেবারে শেষ হয়ে যাচ্ছে মাছ। খাল বিলে এখন পানি নেই, এই বৃষ্টি না হওয়ার কারণে হলেই মাছের অভাব। রুই মাছ 4 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে, ইলিশ মাছ 1500 থেকে 2200 টাকা, আর কেজির নিচে সেটি 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মাছের অবস্থা খুবই খারাপ, আবার মাছের দাম চড়া। এতে মনে হচ্ছে যারা মধ্যবিত্ত তারা শেষ। কষ্ট হলেও কিনতে হচ্ছে আর কি, সংসারের চাহিদা পূরণ করতে হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের মৎস্য বাজারের সর্বশেষ খবর। দর্শক, মাছের পাশাপাশি কাঁচামরিচের বাজারেও কিন্তু অস্বস্তি কমছে না। আমদানি শুরু হলেও রাজধানীতে তার কোনো প্রভাব নেই। 250 গ্রাম মরিচের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে 55 টাকা। পেঁয়াজের মোকামও বেশ অস্থির, আমদানি জাতের যোগান নেই বললেই চলে। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 80 টাকা। বেগুন, পেঁপে, লাউ, ঢেঁড়সের দাম কিছুটা যদিও কমেছে, তবে ক্রেতারা বলছেন তা এখনো পর্যন্ত হাতের নাগালে আসেনি তাদের। রাজধানীর কাঁচামরিচের বাজারে অস্থিরতা কমেনি। গতকাল স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হলেও রাজধানীর বাজারে তার প্রভাব নেই। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। টমেটোর দামও ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি, যোগান বাড়লে দামে ইতিবাচক প্রভাব পড়বে। কাঁচামরিচের সরবরাহ কম, তার জন্য দামটা একটু বেশি। আর টমেটো সরবরাহ এখন দিন যতই যাচ্ছে ততই কমতেছে, সিজন শেষ তো, তার জন্য। আমদানি কম থাকলে আপনার দাম বাড়ে, আবার আমদানি বেশি হইলে দাম কমে, এরকমই। এক পাল্লা মরিচ 800 টাকা, 160 টাকা কিনা, তারপরে খরচ। আমরা 200 টাকা করে বেশি,
পলিটিন দেওয়া আমাদের সীমিত লাভ হয়। তবে বিভিন্ন ধরনের সবজির দর কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ও পেঁপের দাম 10 টাকা কমে বিক্রি করছে 70 টাকা দরে। ঢেঁড়স, লাউ, ফুলকপির দামও কিছুটা কমেছে, তবে ক্রেতারা বলছেন এখনও তা হাতের নাগালে আসেনি। গত বাজারে আসছিলাম কম, আর এখন এই বাজারে আসছে বাড়তে। সবজির দাম বাড়লে তখন আমরা কিভাবে খামো, কিভাবে চলবো, এবার কষ্ট হইব আর কি। খেতে তো মনে চায় সবাই, ভালো মন্দ সবই মনে চায়, নলি কিন্তু কম করে কিনলাম, অল্প করে কিনে নিয়ে যাচ্ছি, দামটা যেহেতু বেশি। হঠাৎ করে জিনিসের দাম বাড়ে, কিন্তু ইনকাম তো অনেকের বাড়ে না, তো সুতরাং ওদের এগুলোর মধ্যে মেনটেন করে চলতে হয়, পরিমাণে কম নিতে হয়, এইভাবে চলতে হবে। এখন 200 টাকা কেজি, হয়তো 250 গ্রাম নেব। দেশি জাতের পেঁয়াজ কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। তবে আমদানি জাতের জোগান নেই বললেই চলে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। কয়েকদিনের ব্যবধানে হিলিতে বেড়েছে জিরা, এলাচ, দারুচিনি সহ সব ধরনের মশলার দাম। ক্রেতাদের অভিযোগ, কোরবানি ঈদকে কেন্দ্র করেই মূলত দাম বাড়াচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। সপ্তাহ দুয়েক আগেও হিলিতে প্রতি কেজি জিরা 600 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 710 টাকায়। সাদা এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন সব ধরনের মশলার দাম বেড়েছে কেজিতে 100 থেকে 300 টাকার মতো। দাম বেড়ে যাওয়াতে মশলার বেচাকেনাও অনেকটাই কমে গেছে। পাইকাররা বলছেন মোকামে মশলার সরবরাহ স্বাভাবিক থাকলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। জিরার দাম যেরকম কালো ফল, সাদা ফল, ডালচিনি, এলাচ, বস, অর্থাৎ দ্রব্যমূল্য যেগুলো আছে সবই দাম বেশি। প্রকারভেদে বাড়ছে 150 থেকে 200 টাকা, গোলমরিচে বাড়ছে কেজি প্রতি 50 টাকা। তাছাড়া লবঙ্গ, দারুচিনি এগুলো পূর্বের ন্যায় সব ঠিকই আছে। দাম বাড়ার কারণ মূলত ইন্ডিয়াতেও দাম বেশি, প্লাস ডলারের কারণটা মানে সবচেয়ে বড় হাইলাইট, যেটা হচ্ছে যে ডলার 5-7 টাকা বেড়ে যাওয়ার কারণে দামটা বেশি। কোরবানি ঈদ উপলক্ষে তোড়জোড় চলছে নরসিংদীর খামারগুলোতে। দিনরাত পশু পরিচর্যায় ব্যস্ত এখানকার খামারি এবং শ্রমিকরা বলছেন স্টেরয়েডের বদলে দেশীয় খাবার দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে। হাট বাজারে ভারতীয় গরু যাতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, তারপর 1 বছর ধরে লালন পালন করেন তারা। গরু মোটা তাজা করতে দেশীয় খাবার বাদে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না বলে দাবি তাদের। 24 ঘন্টা এখন দিচ্ছি, 24 ঘন্টা কোনো ব্যাপার না। যে গরুগুলো আমরা বছর পরে লালন পালন করছি, যদি আমরা বেচতে পারি আলহামদুলিল্লাহ। দানাদার খাবার দেয়, আবার বিকালে বেড ঠেলে দেই, আবার হচ্ছে রাতে 8টার দিকে 7টার দিকে ঘাস দিই আমরা। সবচেয়ে বড় শাহিওয়াল হলো 800 প্লাস ওজন, তার লাইভ ওয়েট, এবং যেটি অস্টাল আছে এটা আমাদের 850 প্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। খামারিরা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। তবে ভারতীয় গরু বাজারে না আসায় লাভের ব্যাপারে আশাবাদী তারা। খাদ্যর মূল্য সব কিছুই বাড়তি, শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল সবই কস্টিং আছে। তো আমাদের এখন এই বছর আমরা 580 টাকা প্রতি কেজি লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি। ৭৫,০০০ পশুর চাহিদার বিপরীতে জেলায় এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৮৮,০০০। হাট নির্ধারণ করা হয়েছে ২৭টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেব সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর। গেল সপ্তাহে ৭.৫ টাকার মতো বেড়েছে মার্কিন ডলারের বিনিময় মূল্য। অন্যান্য বিদেশি মুদ্রার দরও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার সর্বোচ্চ ১১৭ টাকা ৮০ পয়সায় হাত বদল হয়েছে। সর্বনিম্ন দর ছিল ১১৭ টাকা ৬৫ পয়সা। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে ১৫৫ টাকা ৮০ পয়সা। আর রবিবার সর্বনিম্ন দর ছিল ১৪৯ টাকা ৯৯ পয়সা। কিছুটা কমেছে ইউরোর দরও। বৃহস্পতিবার সর্বোচ্চ ১২৮ টাকা ৭৮ পয়সা দরে বিনিময় হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ১২৮ টাকা ৪৮ পয়সা। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামেও। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল ৭৯ টাকা ৮১ পয়সা, সর্বনিম্ন দর ছিল ৭৯ টাকা ৯ পয়সা। আর ২৩ টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের বাজারেও। বৃহস্পতিবার সর্বোচ্চ ৮৮ টাকা ৫২ পয়সায় হাত বদল হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ৮৮ টাকা ২৭ পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা ৩৩ পয়সা। আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামও। সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৮১ টাকা ৩১ পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩২ পয়সা।
ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। এই ঘটনায় শিশুসহ এখন পর্যন্ত অর্ধশতাধিক নারী এবং পুরুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মহারাষ্ট্রের থানেতে অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে 3 দফায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বয়লার এক কারখানার বিভিন্ন অংশ 1 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যদিও এখন পর্যন্ত জানা যায়নি বিস্ফোরণের কারণ। মালয়েশিয়াতে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক করা হয়েছে 86 জন অভিবাসীকে, যাদের মধ্যে 23 জনই বাংলাদেশি। জোহর রাজ্যে বিভিন্ন জেলায় 3 দিন ব্যাপী অভিযানে আটক করা হয় তাদের। মালয়েশিয়া পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে চালাচ্ছে এই অভিযান। অভিবাসন দফতর এক বিবৃতিতে জানিয়েছে, পাস ছাড়া কাজ করা এবং বৈধ নথিপত্র না থাকায় আটক করা হয়েছে অভিযুক্তদের। বাংলাদেশের ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মায়ানমার, ভারত সহ বিভিন্ন দেশের বাসিন্দা। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবৈধ অভিবাসন ঠেকাতে অব্যাহত থাকবে এই অভিযান। বৈধ কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগ করে নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা দেওয়া হয়েছে এমন হুঁশিয়ারি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।